তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতি আজ আমাদের আলোচ্য বিষয় অর্থনৈতিক পরিকল্পনা বা ভারতীয় অর্থনৈতিক যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা সম্পর্কে। তো এটা কিন্তু ডাব্লিউবিপির ক্লাস, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এটা 4 নাম্বার ক্লাস আমাদের, ঠিক আছে? এর আগেও 3টা ক্লাস হয়ে গেছে। তোমরা অবশ্যই বাংলা ডিফেন্স একাডেমি ডাব্লিউইপি 2025-এর যে প্লে লিস্ট আছে ইকোনমি, সেখানে গিয়ে তোমরা আগের যে 3টা ক্লাস সেগুলো দেখতে পারবে। কিছু ডেসক্রিপটিভ ক্লাস করানো হয়েছে, এমনকি একটা প্রিভিয়াস ইয়ার ক্লাস করানো হয়েছে, ঠিক আছে? তো আজকের এটা পুরোটাই কিন্তু একটা ডেসক্রিপটিভ ক্লাস, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা। এমনকি এটা তো গুরুত্বপূর্ণ, এখানে সঙ্গে সঙ্গে এসএসসি জিডির জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই অর্থনৈতিক পরিকল্পনা, এগুলো প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজ তাহলে কী বার? আজ কিন্তু তোমাদের বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার মানেই অর্থনীতির ক্লাস সকাল 9টা। এখন দেখো ঘড়িতে ঠিক সকাল 9টা বাজে, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। অর্থনৈতিক পরিকল্পনা কি? কোনো একটা দেশ, কোনো একটা শহর বা যেটাই বলি না কেন, কোনো একটা গ্রাম, এমনকি নিজের বাড়ি চালানোর জন্য বা বা বাড়িটাকে কন্ট্রোল করার জন্য কি টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা লাগবে। এবার টাকা পয়সা থাকলেই আমরা কোনো একটা কিছু প্ল্যান করতে পারবো, ঠিক আছে? এই যে প্ল্যান, যে পরিকল্পনা, এটাই অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পড়ে। আমাদের কাছে ভাই 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আমি এখানে খরচ করব। এই জিনিসগুলো আমার লাগবে, এত টাকা চাল, এত টাকার ডাল, এত টাকার খাবার সরঞ্জাম, এত টাকা আমার সেভিংস দরকার আছে, এই সমস্ত কিছু। এমনকি ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ আছে, প্রত্যেকটা কিছুই কিন্তু এই পরিকল্পনা মাফিক আমরা করতে পারি। পরিকল্পনা মাফিক করলেই সেই কাজটা আরও বেশি স্মুথ, আরও বেশি বেশি দিন সেটা কিন্তু চলতে থাকবে। এবার আমি যদি কোনো কিছু পরিকল্পনা ছাড়া করতে থাকি, তাহলে কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না, আমি খুব তাড়াতাড়ি গরিব হয়ে যেতে পারি, তাই তো? দেখ, অর্থনৈতিক পরিকল্পনা হলো প্রধান অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, যার দ্বারা কোনো দেশের আর্থসামাজিক সমস্যার সমাধান করা সম্ভব। কোনো একটা দেশের সামাজিক বা আর্থসামাজিক যে পরিস্থিতি, সেটাকে শুধরে দেওয়া বা সমস্যার সমাধান করা সম্ভব। যদি টাকা পয়সা সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে কম টাকা দিয়েও একটা দীর্ঘদিনের জন্য সেই পরিকল্পনা করলে কম টাকা দিয়েও কিন্তু সংসার চলতে পারে বা দেশ চলতে পারে। দেখো, ভারতীয় অর্থনীতিতে দেশের আর্থসামাজিক সমস্যার সমাধানে অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় অর্থনীতিতে, তাহলে ভারতীয় পুরো অর্থনীতির কথা বলা আছে, দেশের আর্থসামাজিক, দেশের যে সামাজিক ব্যবস্থা, সেই সমস্যার সমাধানে অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে? নেক্সট দেখো, ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা ইতিহাস। এবার ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে এলো তার ইতিহাসটা আমরা জেনে নিব। দেখো, প্রথমে কি আছে, দেশীয় সম্পদকে কিভাবে ব্যবহার করা হবে ও সেই ব্যবহারে কি কি উপযোগিতা পাওয়া যাবে। দেশীয় সম্পদকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল হিসেবে ব্যবহার করতে হবে, এবং সেই সম্পদ ব্যবহার করার ফলে কি কি উপযোগিতা পাওয়া যাবে বা উপকারিতা পাওয়া যাবে, তার পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, অর্থনৈতিক বৃদ্ধিতে এর ভূমিকা বিরাট। এবার দেশের সম্পদ ব্যবহার করে আরও কিভাবে নতুন সম্পদ অর্জন করা যাবে, সেটা করে থাকে এই অর্থনৈতিক পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন, ঠিক আছে? দেখো, পরিকল্পনার কথা প্রথম বলেন বিশ্বেশ্বরাইয়া। বিশ্বেশ্বরাইয়া তাহলে প্রথম পরিকল্পনার কথা বলেন, যে প্ল্যানিং এর কথা প্রথম উল্লেখ করেন। তার 1934 সালে প্রকাশিত বই প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইয়ে এটি ছিল ভারতীয় অর্থনীতির পরিকল্পনার প্রথম পদক্ষেপ। তাহলে প্রথম পরিকল্পনা করার কথা বলেন বিশ্বেশ্বরাইয়া, তার যে বই প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, সেই বইয়েই তার উল্লেখ তাহলে প্রথম করেছিলেন, ঠিক আছে? আর এটাই ছিল ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার প্রথম পদক্ষেপ, যে ভারতীয় অর্থনৈতিক যে পরিকল্পনা করা হবে তার প্রথম পদক্ষেপ ছিল এটাই, যে তিনি বিশ্বেশ্বরাইয়া তিনি প্রথম বলেছিলেন যে ভারতে একটা অর্থনৈতিক পরিকল্পনা করা দরকার, যাতে দেশ আরও বেশি এগিয়ে যেতে পারে। 1938 সালে এর প্রথম এই জাতীয় পরিকল্পনা গ্রহণের চেষ্টা করা হয়। আবার সেই বছরই কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এবার 1938 সালে কি এর প্রথমে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের চেষ্টা করা হয়। আবার সেই বছরই, অর্থাৎ এই একই বছর 1938 সালেই কিন্তু কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু নির্বাচিত হন। সে কিন্তু কি বলেন, জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল
প্ল্যানিং কমিটি গঠন করেন, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। ন্যাশনাল প্ল্যানিং কমিটি, যারা পুরো দেশের প্ল্যানিং করবে, ঠিক আছে, তার সভাপতি তাহলে ছিলেন জওহরলাল নেহরু। নেক্সট দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি গ্রহণ করা হয়েছিল রাশিয়া থেকে। এবার এই যে প্ল্যানিং এর পরেই কিন্তু কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়, 1951 সাল থেকে সেটা চালু হয়েছিল, সেটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছিল। পরিকল্পনা কমিশন স্থাপিত হয় 1950 সালে 15ই মার্চ। পরিকল্পনা কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1950 সালে 15ই মার্চ তাহলে এই পরিকল্পনা কমিশন স্থাপিত হয়, যেটা পরের থেকেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজে লেগে পড়ে, ঠিক আছে। এটা চলতে থাকে 2015 সাল পর্যন্ত, একদম দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত। তারপর থেকেই তো কি নীতি আয়োগ চলে আসে। দেখো, ভারতের পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা পর্ষদ। কি উপদেষ্টা পর্ষদ? প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এটা যে শুধুমাত্র যে সেই সময় যে প্রধানমন্ত্রী তা না, এটা পদাধিকার বলে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, প্রত্যেক 5 বছর পর পর যেই প্রধানমন্ত্রী হোক না কেন, সে কিন্তু এই পদাধিকার বলে এই পরিকল্পনা কমিশনের সভাপতি কিন্তু ছিলেন, ঠিক আছে। প্রধানমন্ত্রীর কথা বলা রয়েছে। পরিকল্পনা কমিশনের সর্বশেষ সহসভাপতির নাম মন্টেক সিং আলুওয়ালিয়া। সবটার শেষের যে, এটা একটা এক্সট্রা পয়েন্ট বলতে পারো, এখানে বোঝার কিছু নেই, জাস্ট বলা রয়েছে সর্বশেষ যে সহসভাপতি ছিল সেই সহসভাপতির নাম মন্টেক সিং আলুওয়ালিয়া। এরপর দেখো, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ কিন্তু হতেন। পরিকল্পনা কমিশন তাহলে ডেপুটি চেয়ারম্যান কে হতেন? একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, যে কিনা তাকে অর্থনীতি সম্পর্কে কিন্তু অগাধ জ্ঞানের তার প্রয়োজন ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা সম্পর্কে কথা হলো সেটা কিন্তু ডিটেলসে বলা রয়েছে এখানে। জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি, দেখো গঠিত হয় 1952 সালের অগাস্ট মাসে, 6ই অগাস্ট মেইনলি এই এনডিসিটা গঠন করা হয়। প্রধানমন্ত্রী পদাধিকার বলে জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি ছিলেন, ঠিক আছে। প্রধানমন্ত্রী, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে পদাধিকার বলে, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই হোক না কেন সেই কিন্তু এই জাতীয় উন্নয়ন পরিষদের সেই সভাপতি হবেন। সদস্য প্রধানমন্ত্রী তো অবশ্যই, কারণ সে তো সভাপতি থাকছেনই। রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক ও রাজ্যের অর্থমন্ত্রীগণ, এরাই তাহলে কি, এরা সবাই জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে কিন্তু এরা সদস্য, ঠিক আছে। কাজ দেখো, পরিকল্পনা কমিশন কর্তৃক রচিত সকল পরিকল্পনা সর্বপ্রথম জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা কিন্তু অনুমোদিত হতে হবে। এবার এই যে পরিকল্পনা কমিশন কর্তৃক রচিত, যা পরিকল্পনা কমিশন যা কিছু করছে, যা কিছু রচনা করছে, যা কিছু লিখছে, ঠিক আছে, সর্বপ্রথম জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা, জাতীয় অর্থাৎ এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এদের দ্বারা কিন্তু কি অনুমোদিত হতে হবে। এরা যদি অনুমোদন না করে তাহলে কিন্তু সেটা কখনোই সেটা পরিপূর্ণতা লাভ করবে না। এটি রাজ্য ও পরিকল্পনা কমিশনের মধ্যে সংযোগ সূত্র রক্ষা করে। কোনটি? এই যে জাতীয় উন্নয়ন পরিষদ, এরা কিন্তু কি করে? রাজ্য এবং পরিকল্পনা কমিশন। এবার এক একটা রাজ্যের এক এক রকম সমস্যা হতে পারে। কোনো জায়গার যদি বন্যার সমস্যা হয়, কোনো জায়গায় খরার সমস্যা, কোথাও খরার সমস্যা তো কোথাও ভূমিকম্পের সমস্যা, কোথাও ভূমিকম্প তো কোথাও বন্য পশু পাখিদের সমস্যা। এই যে প্রত্যেকটা কিছু কে দেখে নেয়? এই প্রত্যেকটা কিছু কিন্তু দেখে নেয় জাতীয় উন্নয়ন পরিষদ দেখে, ঠিক আছে। এটি রাজ্য পরিকল্পনা কমিশন। এবার রাজ্যের পরিকল্পনা কমিশন একটা অ্যাডভাইজারি বডি, তাদের তো আর প্রত্যেকটা রাজ্যে গিয়ে ক্ষমতা মানে বাস বিচার করা বা প্রত্যেকটা রাজ্যে গিয়ে তারা কিছু দেখতে পারবে না, তাই না? এর জন্য কি কিছু নিয়ম কানুন আছে, এগুলো প্রত্যেকটা কিছু করে থাকে কে? এই পরিকল্পনা কমিশন বা এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তারা কি করে? রাজ্যের সমস্ত ডাটা কালেক্ট করে তারপর কি করে? এই পরিকল্পনা কমিশনকে কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে, এনডিসি। নেক্সট দেখো, সময়ের সাথে সাথে জাতীয় পরিকল্পনার রূপায়ণ অগ্রগতি মূল্যায়ন করা। এবার সময়ের সাথে সাথে একটা পরিকল্পনা করা হলো, ধরুন একটা ব্রিজ বানানো হবে, আর বলা হলো ব্রিজটা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। একটা 3 কিলোমিটারের ব্রিজ, হ্যাঁ 3000 মিটারের একটা ব্রিজ, 3 কিলোমিটার, সেই ব্রিজটা 2 বছরের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার সময়ের সাথে সাথে যে দেখা গেল বলা হলো যে প্রথম মাসে ব্রিজের 50%, প্রথম 6 মাসে ব্রিজের যাতে 60% পিলারটা তৈরি করা হয়ে যায়,
এটা বলা হলো। এবার দ্বিতীয় 6 মাসে যাতে প্রত্যেকটা পিলার হয়ে যায়, এমনকি উপরে কাঠামোর কাজ শুরু হয়ে যায়। এবার এটা জাস্ট প্ল্যানিং এর দিন বলা হলো, যেদিন টেন্ডার বলা হলো সেদিন বলা হলো যে এই সময়ের মধ্যে হয়ে যাবে। এবার 18 মাসের মধ্যে উপরের পুরোপুরি স্ট্রাকচার হয়ে যেতে হবে। ব্রিজের তো আগেই তো হয়ে গেছে, পিলার হয়ে গেল, স্ট্রাকচার হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, শুধু ফিনিশিং এর জন্য বাকি 6 মাসের মধ্যে ফিনিশিং দিতে হবে। এমনকি একটা নির্ধারিত সময় দেওয়া থাকলো যে অত তারিখ ব্রিজের শুভ উদ্বোধন হবে। এবার তার আগে এই যে ভাগগুলো, আমরা 4টা ফেজে ব্রিজটাকে ভাগ করে নিলাম। প্রথম মাসে আমরা পিলার তৈরি করলাম, প্রথম 6 মাসে। দ্বিতীয় 6 মাসে আমাদের 100% পিলার তৈরি হয়ে গেল। তৃতীয় 6 মাসে আমরা কাঠামো তৈরি করে ফেললাম। চতুর্থ 6 মাসে আমরা ব্রিজের যে খুঁটিনাটি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো আমরা ঠিক করলাম। এবার এই যে এনডিসি কি করবে, সময়ের সাথে সাথে জাতীয় পরিকল্পনা রূপায়ণ, যে পরিকল্পনাগুলো করা হলো সেই পরিকল্পনা রূপায়ণটা কি আদৌ ঠিকঠাক মতন এগোচ্ছে কিনা, প্রত্যেকটা স্টেজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, সেটার জন্য কিন্তু কি অগ্রগতিটাকে মূল্যায়ন করবে কে, এই এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আশা করা যায় বুঝতে পারলে। দ্বিতীয়ত দেখো, যে সকল সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করতে পারে সেগুলো নিরীক্ষণ করা। এবার কি, যে সমস্ত কাজ সে সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যেগুলো কিনা অর্থনীতিকে উন্নতি করবে, সেই সমস্ত কাজগুলো যেগুলো কিনা অর্থনীতিকে এমনকি সমাজকে উন্নতি করবে, সেই সমস্ত কাজগুলো করতে প্রভাবিত করতে পারে, সেগুলো কাজগুলো যাতে আরো বেশি করে করা যায় সেগুলোকে অবশ্যই আরো বেশি নিরীক্ষণ করা, ওগুলোকে ভালো করে যাচাই করা, সেগুলোর প্রতি আরো উৎসাহিত হওয়া, যেগুলো কি সমাজ ব্যবস্থাকে, আমাদের অর্থনীতিকে আরো বেশি সচল করছে। তাহলে কি ওগুলোর দিকে আমাদের বেশি করে মনোযোগ দেওয়া উচিত আরো, তাই তো? 3 নম্বর দেখো, জাতীয় পরিকল্পনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পরামর্শ দান। জাতীয় পরিকল্পনা যাতে কাঙ্ক্ষিত অর্থে একদম টপে পৌঁছতে পারে সেই জন্য মাঝে মাঝে পরামর্শ দান করা। হ্যাঁ, এভাবে করলে জিনিসটা আরো এগিয়ে যাবে। এই কাজটাকে এভাবে না, এর থেকে একটু অন্যরকম করে করলে আরো ভালোভাবে কাজটা এগিয়ে যাবে, আরো বেস্ট কোয়ালিটি দিতে পারবে। ঠিক আছে, এটা তাহলে কি হলো, জাতীয় পরিকল্পনা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য পরামর্শ দান। এরপর দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ ও পরিকল্পনা কমিশনের মধ্যে আলাপ আলোচনা ভিত্তিতে পরিকল্পনা অনুমোদন ও প্রকাশিত করা। জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ও পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে পরিকল্পনা অনুমোদিত ও প্রকাশিত করা। এবার এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এই যে জাতীয় উন্নয়ন পরিষদ, আর কি রয়েছে পরিকল্পনা কমিশন। জাতীয় উন্নয়ন পরিষদ আর এই পরিকল্পনা কমিশন দুইটা সংস্থা একে অপরের সঙ্গে আলাপচারিতা করে কোনো একটা পরিকল্পনাকে অনুমোদন করতে পারবে বা প্রকাশিত করতে পারবে। এমনকি যেটা ভারতের জন্য ভালো, ভারতকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেটার দিকে অবশ্যই তাকে কাজে লাগানো। ঠিক আছে, তাহলে কি পরিকল্পনাটাকে অনুমোদন করতে পারবে, এমনকি প্রকাশিতও করতে পারবে। আর যদি মনে হয় না এই পরিকল্পনা করে কোনো রকম লাভ নেই, কোনো রকম ভারত কোনো উচ্চ স্থানে পৌঁছতে পারবে না, সেটাকে অবশ্যই সেটাকে নাকচ করে দিবে। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারলে। দেখো, পরিকল্পনা কমিশন ও জাতীয় উন্নয়ন পরিষদের সাংবিধানিক স্বীকৃতি নেই। আচ্ছা, তাহলে এটার কিন্তু কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই, পরিকল্পনা কমিশনেরও নেই, আবার জাতীয় উন্নয়ন পরিষদেরও নেই। প্ল্যানিং কমিশন প্লাস ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এদের কারোরই কিন্তু কোনো রকম সাংবিধানিক কি নেই, স্বীকৃতি নেই। এটি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছিল। তাহলে এটা কি, এটা তাহলে কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট মিটিং, সেই মিটিং এর কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী এটা গঠন করা হয়েছিল, যেটা ভারতের অর্থনৈতিক পরিবেশ বা ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এটা জাস্ট একটা মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী একটা গঠিত হয়েছিল। এটা কিন্তু অবশ্যই কোনো সরকারি সংস্থা না, এর কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। দেখো, ভারতের পরিকল্পনা কমিশন, ভারতের পরিকল্পনা কমিশন হলো একটি উপদেষ্টা পর্ষদ বা অ্যাডভাইজারি বডি, যারা জাস্ট কি করে থাকে, উপদেশ দিয়ে থাকে, ভাই এই কাজটা এভাবে হবে, তোমরা এই কাজটা এভাবে করো, যদিও এভাবে বলে না। ঠিক আছে, তো এই কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই দিক থেকে কাজ করে, কি অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করে, অ্যাডভাইস দিয়ে থাকে। ঠিক আছে, আদেশ করে থাকে। দেখো, পরিকল্পনা কমিশন সদর দপ্তর রয়েছে যোজনা ভবন, যেটা নতুন দিল্লিতে অবস্থিত। তাহলে কি এরও একটা সদর দপ্তর রয়েছে, যেটা নতুন দিল্লি যোজনা ভবনে, এর সদর দপ্তরটা রয়েছে হেডকোয়ার্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরিকল্পনা কমিশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তখন তোমাদের অ্যান্সার করতে হবে কি যোজনা ভবন, নিউ দিল্লি।
দেখো, পরিকল্পনা কমিশন একজন চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, পরিকল্পনা সচিব, সাধারণ সদস্য এবং কয়েকটি দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গঠিত। এবার যদি বলা হয় এই পরিকল্পনা কমিশনের সদস্য কারা, কে থাকেন এই পরিকল্পনা কমিশনে, তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে একজন চেয়ারম্যান থাকেন, ডেপুটি চেয়ারম্যান থাকেন, পরিকল্পনা সচিব থাকেন, সাধারণ সদস্য এবং কয়েকটি দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রীরা থাকেন এই পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে। তাহলে তারাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে থাকে, তারাই তাহলে উপদেষ্টা পর্ষদ হিসেবে কাজ করে, যেটা কিনা ভারতের অর্থনৈতিক সামাজিক দিকটাকে ভালোভাবে তুলে ধরতে সাহায্য করে। নেক্সট দেখো, পরিকল্পনা কমিশনের কার্যাবলী: দেশের পণ্য, মূলধন ও মানব সম্পত্তি বা সম্পদের হিসাব করা। দেশের পণ্য, দেশ কতটা ফসল বলো, কতটা যে পণ্য উৎপন্ন করছে সেই উৎপাদিত পণ্যের হিসাব নেয়। মূলধন অর্থাৎ ক্যাপিটাল, কত টাকা খরচ করা হচ্ছে, কত টাকা আছে, ঠিক আছে, যাতে তারা ভবিষ্যতে ব্যবসা করতে পারে, সেই মূলধন। ও মানব সম্পদে হিসাব করা, মানুষের যে সম্পদ আছে সেই সম্পদে হিসাব করে থাকে কে? পরিকল্পনা কমিশন করে থাকে, ঠিক আছে। দেখো, দেশের সম্পদের কার্যকারী ও ভারসাম্যযুক্ত ব্যবহারের জন্য পরিকল্পনা প্রস্তুত করা। দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদকে এমনভাবে ব্যবহার করতে হবে যেটা কার্যকারীভাবে হয়, খুব কম পরিমাণ বিনিয়োগ করে যাতে বেশি পরিমাণ মুনাফা অর্জন করা যায়, সেটা কি দেশের সম্পদের কার্যকরী ব্যবহার ও ভারসাম্যযুক্ত, এমন কিছু করতে হবে যাতে ভারসাম্য থাকে, একটা ব্যালেন্স ধরে রাখা যায়, সেই ব্যালেন্স ব্যবহারের জন্য কিন্তু পরিকল্পনা প্রস্তুত করা। এরপর পরিকল্পনা বিভিন্ন স্তরের অগ্রগতির মূল্যায়ন করা। ওই যে বললাম কিছুক্ষণ আগে বলা হয়েছে যে পরিকল্পনা, যে ব্রিজের কথা মনে করলাম, যে আদৌ ব্রিজটা কি এতটা কমপ্লিট হলো, অগ্রগতি, আদৌ ব্রিজের কাজটা কেমনভাবে এগোচ্ছিল সেই মূল্যায়ন করা এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা। এবার দেখলাম কি না ব্রিজের কাজটা সঠিকভাবে হয়নি, ব্রিজের কাজটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, এখনো কাজ 6 মাসের কাজের মধ্যে অনেকটা অংশ কাজ এখনো হয়নি, তখন কি করতে হবে? এই যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা, যাতে আরো বেশি লেবার বা আরো বেশি মজুর লাগিয়ে ব্রিজটা কাজ আরো বেশি খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার দিয়ে সেই কাজটা আরো বেশি তাড়াতাড়ি করা যায়, সেজন্য কি কার্যকরী ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা বিভিন্ন পর্যায়ে নির্ধারণ করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা। এবার পরিকল্পনাকে অবশ্যই কি স্টেজে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। এবার পর্যায় নির্ধারণ করা হলো, এমনকি অগ্রাধিকারের ভিত্তিতে এবার কাকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে, কোন পরিকল্পনা থেকে বেশি মুনাফা আসবে, কোনটা থেকে ভারতের অর্থনৈতিক দিক থেকে ভারত আরো এগিয়ে যাবে, সেই দিকে নজর দিতে হবে। সেই দিকে নজরের ভিত্তিতে কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা। এবার অগ্রাধিকার দেওয়া হবে, সেই অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা, যার গুরুত্ব যত বেশি তাকে অগ্রাধিকার তত বেশি দেওয়া হবে, সেখান থেকে ইনকাম তত বেশি জেনারেট হবে। কেন্দ্রীয় সরকারের আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করা। কেন্দ্রীয় সরকারের আর্থিক পরামর্শদাতা, কেন্দ্রীয় সরকারকে আর্থিক পরামর্শ দিয়ে থাকবে, আর্থিক পরামর্শদাতা হিসাবে কাজ করবে কি পরিকল্পনা কমিশন কাজ করবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য উন্নয়ন প্রকল্প রচনা করা এবং শিল্প উন্নয়নের পরিকল্পনা করা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুজনের জন্যই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনের জন্য কি করবে? উন্নয়ন প্রকল্প রচনা করা, যাতে কেন্দ্রের উন্নয়ন হয়, রাজ্যেরও উন্নয়ন হয়। কেন্দ্র এবং রাজ্যের উন্নয়ন হতে পারে কোনো একটা রাজ্যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা শিল্প কারখানা তৈরি করা, ঠিক আছে। উন্নয়ন প্রকল্প রচনা করা এবং শিল্প উন্নয়নের পরিকল্পনা করা। ওই যে বললাম কোনো একটা শিল্প কারখানা, শিল্প উন্নয়ন যাতে হয় সেই দিকে কিন্তু নজর অবশ্যই দিয়ে থাকবে। নেক্সট দেখো, ভারতের পরিকল্পনা। 1944-এর বম্বে পরিকল্পনা, বম্বের 8 জন শিল্পপতি, এর মধ্যে কে কে ছিলেন? টাটা, বিড়লা, পুরুষোত্তম দাস, ঠাকুর দাস, শ্রীরাম, জন মাথুই প্রমুখ বম্বে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যাতে সেই সময়কার ভারতের অর্থনীতি আরো বেশি এগিয়ে যায়। 1944-এর গান্ধী পরিকল্পনা করেন শ্রীরাম নারায়ণ, যাতে কুটির শিল্প, প্রাথমিক ও গ্রামীণ শিল্প ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেওয়া হয়। যেখানেই কুটির শিল্প তোমরা দেখবে, তোমরা যারা আমাদের অর্থনীতি ক্লাস দেখেছো, আমার অর্থনীতি ক্লাস স্পেশালি দেখেছো, তাদেরকে বলছি, মনে করো তো যখনই কুটির শিল্পের কথা এসছে তখন আমি গান্ধীজির কথা বলেছি কিনা? অবশ্যই আমরা গান্ধীজির কথা বলেছি। কুটির শিল্প থাকা মানেই কি প্রাথমিক ও গ্রামীণ যেটাই হোক না কেন তার জন্য কিন্তু গান্ধীজির কথা আসবেই। এই গান্ধী পরিকল্পনা, শিল্প অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে গুরুত্ব দেওয়া হয়।
1945-এর জনগণের পরিকল্পনা আসে। কৃষিতে অধিকার প্রাধান্য দেওয়ার জন্য 10 বছর মেয়াদী যোজনা, যার খসড়া এম.এন. রায় রচনা করেন। সব রকম কৃষি জাতীয় দ্রব্য উৎপাদনের জাতীয়করণ করাই প্রধান উদ্দেশ্য ছিল। 1945 সালে তাহলে জনগণের পরিকল্পনা আসে। এই জনগণের পরিকল্পনা বলতে পারো পুরোপুরি কৃষিভিত্তিক একটা পরিকল্পনা। 10 বছরের জন্য কিন্তু এই যোজনা করা হয়ে থাকে। কৃষকদের উন্নতিকল্পে এই করা হয়ে থাকে, ঠিক আছে। জাতীয় দ্রব্য উৎপাদনের জাতীয়করণ করাই ছিল এই পরিকল্পনার, এই যে 1945-এর জনগণের পরিকল্পনা, তার প্রধান উদ্দেশ্য ছিল, ঠিক আছে। 1946 সালে গঠিত হয় প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড, যা ভবিষ্যতের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করে পরামর্শ দেয়। এবার 1946 সালে তাহলে কি হয়? গঠিত হয় প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড। এরা কি করে? ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা যা রয়েছে সেটা গ্রহণে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। 1950-এ জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় পরিকল্পনা গ্রহণ করেন, ঠিক আছে, যাতে কৃষি, ক্ষুদ্র আর কুটির শিল্প, ভূমি সংস্কার ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি সর্বোদয় পরিকল্পনা, এটার মধ্যে কাকে কাকে গুরুত্ব দেওয়া হয়? সর্বোদয় পরিকল্পনাতে গুরুত্ব দেওয়া হয় কিন্তু কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পের, ভূমি সংস্কার ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। 1950-এ গঠিত প্ল্যানিং কমিশন প্রথম সভাপতি ছিলেন কে? সভাপতি জওহরলাল নেহেরু। দেশীয় সম্পদের পরিমাপ, সম্পদ বৃদ্ধি ও সংরক্ষণের ব্যবস্থা, দেশীয় সম্পদটাকে যথাযথ ব্যবহার করা, সেই সম্পদকে সংরক্ষণ করা এবং কি সম্পদের যথাযথ ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করাই কিন্তু এই কমিশনের কাজ ছিল, ঠিক আছে। 1 জানুয়ারি 2015-তে নীতি আয়োগ ভারতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপিত করেন। তাহলে 1 জানুয়ারি নীতি আয়োগ চলে আসে, পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করে। বর্তমান নীতি আয়োগ চলছে, তাই না? সেটা যেহেতু কংগ্রেসের পরিকল্পনা ছিল, বর্তমান নীতি আয়োগ কার? বিজেপি সরকারের পরিকল্পনা। নেক্সট দেখো, অর্থনৈতিক ব্যবস্থার ধরন। সমাজতান্ত্রিক অর্থনীতি, যাতে সরকার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ও জাতীয় সম্পদ সরকারের মালিকানাধীন হয়, যেমন রাশিয়া। অর্থনৈতিক ব্যবস্থার ধরন, অর্থনৈতিক ব্যবস্থা তাহলে আমরা 3 ভাগে ভাগ করেছি। এখানে দেখো 3টাই ভাগ আছে এখানে, সমাজতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি আর হলো মিশ্র অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতিটা কি? যাতে সরকার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, জাতীয় সম্পদ সরকারের মালিকানাধীন হয়, সম্পদ পুরোপুরি বলতে পারো সরকারের অধীন, সরকারই সেটাকে কন্ট্রোল করবে। জাতীয় সম্পদ সেটা পুরোপুরি সরকারের জন্যই বরাদ্দ থাকবে, সরকারি মালিকানাধীন থাকবে, সরকার যা বলবে তাই হবে। এরকম দেশ কি এক্সিস্ট করে? রাশিয়া। এরপর দেখো ধনতান্ত্রিক অর্থনীতি, এতে বেসরকারি সংস্থার হাতে সম্পদ মালিকানা থাকে। এরা মেইনলি বেসরকারি সংস্থা কাজ করে থাকে, বেসরকারি সংস্থার হাতেই সরকারের মালিকানা থাকে। এক্ষেত্রে মূল উদ্দেশ্য লাভের হার যতটা সম্ভব বেশি রাখা, অর্থাৎ লাভের হার বেশি রাখা, ঠিক আছে। লাভ যত হবে তত অর্থনীতি এগিয়ে যাবে। এটি বাজার কেন্দ্রিক অর্থনীতি, বাজারের চাহিদার উপর নির্ভর করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। এটা পুরোপুরি বাজার কেন্দ্রিক, বাজারের চাহিদার উপর নির্ভর করে, পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে সরকার চলানো হয়, বেসরকারি সংস্থা সরকারকে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে সরকার চলে। এবার এরকম অর্থনীতি কোন দেশে রয়েছে? যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা চালু রয়েছে। দেখো মিশ্র অর্থনীতি, এই ধরনের প্রবক্তা জে.এম. কেইনিস। এক্ষেত্রে সরকার ও বেসরকারি উভয় সহ অবস্থান করে, যেমন ভারতবর্ষ। মিশ্র বুঝতেই পারছো, যেখানে কিনা কি সমাজতান্ত্রিকও থাকবে, ধনতান্ত্রিকও থাকবে। এখানে 50-50 বলতে পারো, একদম পুরোপুরি 50-50, ঠিক আছে। এটা জে.এম. কেইনিস তাহলে এটা বলেছিলেন। ভারতবর্ষ কিন্তু 1948 সালে এই মিশ্র অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করেছিল, যাতে কিনা সরকার আর বেসরকারি সংস্থা 50-50 ভাবে কাজ করবে। নেক্সট দেখো পরিকল্পনার উদ্দেশ্য। পরিকল্পনার উদ্দেশ্য হলো দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং দেশের আর্থিক বৃদ্ধি এমনভাবে করা যাতে এর মধ্যে বৈষম্য কমে, যথেষ্ট পরিমাণ কর্মক্ষেত্র বা কর্মনিয়োগ করা যায় ও জনগণের জীবনযাত্রার মান সামগ্রিকভাবে উন্নতি করা যায়। এবার কি পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার করা, দেশীয় সম্পদ ব্যবহার করে নতুন সম্পদ আরও অর্জন করা, ঠিক আছে, এবং আর্থিক বৃদ্ধি এমনভাবে করা যাতে বৈষম্য কমে, কর্মক্ষেত্রে ও কর্মনিয়োগ করা যায়, যাতে বেকারত্ব হ্রাস পায়, অনেক কর্মক্ষেত্রে আরও যোগান বাড়ে বা অনেক কর্ম খালি থাকে, সেখানে যাতে আমাদের ছেলেমেয়েরা কর্ম করে খেতে পারে,
জীবনযাত্রার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। স্বল্প সময়ের পরিকল্পনা যেগুলি আকস্মিক সমস্যা সমাধানে গৃহীত হয়, যেটা কিনা দুই রকম পরিকল্পিত হয়। যেটা স্বল্প সময়ের কিছুদিনের জন্য যে পরিকল্পনা করা হলো, ঠিক আছে, সমস্যা শেষ আবার কাজও শেষ। 2 নম্বর দেখো দীর্ঘ সময়ের পরিকল্পনা, যেগুলি দেশের ভবিষ্যৎ উন্নয়নে গৃহীত হয়। এবার কাজ অবশ্যই কি লং টাইম করা ভালো, যেটা কিনা কি ভবিষ্যতে আমাদের কাজে দিবে। খুব কম জমিনে কাজ করলাম, কাজ শেষ, বাস শেষ, তল্পি তল্পা গুটিয়ে ফেললো। এবার যদি মনে হয় পরিকল্পনা বেশি দিনের হয়, তাহলে কি বেশি দিন চলবে, দেশ উন্নতি হবে, তাই তো। নেক্সট দেখো ভারতের পরিকল্পনাগত কৌশল। ভারতে কটা পরিকল্পনাগত কৌশল আছে, সেই পরিকল্পনাগুলো কৌশলগুলো দেখে নাও। হ্যারোয়ার্ড ডোমার কৌশল, এটা কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এটি মূলধনের উপর জোর দিয়ে থাকে, অর্থাৎ তোমার কাছে টাকা আছে, ক্যাপিটাল আছে, তুমি সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করতে পারো, তুমি যেটা ইচ্ছা করতে পারো, ব্যবসা করতে পারো, দেশের উন্নতি কল্পে লাগাতে পারো, নিজের উন্নতির জন্য তুমি ব্যয় করতে পারো। নেহরু মহালনবিশ পরিকৌশল, দ্রুত আর্থিক বৃদ্ধির জন্য এই কৌশলটি ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ভারী শিল্প, এই জন্য রৌরকেল্লা, দুর্গাপুর, তারপর বার্নপুর, এগুলো প্রত্যেকটা স্টিল প্ল্যান্ট কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যুক্ত হয়েছে। কারণ আমরা জানি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ছিল পুরোপুরি কৃষিকাজের উপর নির্ভরশীল, কৃষি আর সেচ ব্যবস্থা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল পুরোপুরি শিল্প নির্ভর, ভারী শিল্প। তো এই যে নেহরু মহালনবিশ যে পরিকল্পনা ছিল, সেটা দ্রুত আর্থিক বৃদ্ধির জন্য এই কৌশলে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে, ভারী শিল্প। এরপরে গান্ধী কৌশল, এটি শুরু হয় আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়ালের সময় 1944 সালে। এই কৌশলে মৌলিক উন্নত জীবনযাত্রার মানব জনগণের প্রত্যেক অংশের মধ্যে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এতে কৃষির বৈজ্ঞানিক অগ্রগতি, গ্রামীণ ও কুটির শিল্পকে গুরুত্ব দেওয়া হয়। বৈজ্ঞানিক অর্থনীতি আর গ্রামীণ ও কুটির শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কৌশলে কর্মসংস্থানের উপর বেশি জোর দেওয়া হয়েছে। গান্ধী কৌশল, তাহলে কি অবশ্যই এখানে কুটির শিল্প, জাস্ট কিছুক্ষণ আগে বললাম, কুটির শিল্প বা গ্রামীণ অর্থনীতি, বা যারা বেকার যুবক যুবতীদের কাজের জন্যই কিন্তু এই কর্মসংস্থানের জন্য উপর বেশি জোর দেওয়া হয়েছে এই গান্ধীবাদী কৌশলের উপর, ঠিক আছে। এই তাহলে 3টা কৌশল আমরা দেখলাম। এরপর দেখো উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়ন, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। এই তত্ত্বের প্রবক্তা পিভি নরসিংহ রাও, মনমোহন সিং, এর দ্বারা লাইসেন্স ব্যবস্থার উদারীকরণ করা হয়। লাইসেন্স অর্থাৎ যে বলতে পারো যেটা কি ফরমান বলা যেতে পারে, হ্যাঁ ফরমান বলা যেতে পারে, বা বলা যেতে পারে যে ছাড়পত্র বলা যেতে পারে। এর দ্বারা লাইসেন্স ব্যবস্থার উদারীকরণ করে বেসরকারি সংস্থাকে ও বিদেশি সংস্থাকে এদেশে বিনিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়। এটার দরুন কিন্তু বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে ব্যবসা করতে শুরু করেছিল, তাতে ভারতের উন্নতি হয়েছিল, অবশ্যই উন্নতি হয়েছে। গ্রাম স্তরে শহরের সুযোগ সুবিধা প্রদান, গ্রাম স্তরে গ্রামে শহরের সুযোগ সুবিধা প্রদান করা। এই প্রবক্তা এপিজে আব্দুল কালাম গ্রাম স্তরে 4 প্রকার যোগাযোগের ব্যবস্থা প্রদান করে। এতে বলা হয়েছে গ্রাম স্তরে কি কি, ভৌতিক যোগাযোগ ব্যবস্থা, অবশ্যই রাস্তাঘাট যাতে ভালো থাকে, বিদ্যুৎ সংযোগ যাতে ভালো থাকে, শিক্ষা সংযোগ ভালো থাকে, আর আর্থিক সংযোগ যাতে ভালো থাকে, তাহলে কি একটা অর্থনীতি আরো বেশি করে উন্নতি হবে। এই ছিল তোমাদের ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনা। এর পরের দিন থেকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করব। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমাদের সেই সমস্ত বন্ধুবান্ধবকে শেয়ার করবে যারা WBP 2025-এর প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে। তাহলে যদি কনসেপ্ট বুঝতে পারে, তাহলে আর নোট পড়ার দরকার হবে না, কনসেপ্ট দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের ঠোঁটের আগে চলে আসবে। তো যাই হোক, ক্লাসটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।